রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানালেন প্রেস সচিব। মিয়ানমারের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন চায় গাম্বিয়া। পানি সংকটে রাজধানীর মিরপুরে হাহাকার, 10 দিন ধরে পানি নেই কয়েকটি এলাকায়, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। উপত্যকা সাইফুর হত্যায় দম্পতি গ্রেপ্তার, আশ্রিতা তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে কুপিয়ে জখম করা হয়, পুলিশের কাছে স্বীকারোক্তি। এবং ঈদ ঘিরে নরসিংদীর বাবুর হাটে বেড়েছে ব্যস্ততা, বিভিন্ন এলাকা থেকে কাপড় কিনতে আসছেন পাইকাররা, দিনরাত চলে কেনাবেচা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। রোহিঙ্গারা যেন মর্যাদার সাথে এবং স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসন করতে পারে, সেজন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ একটা বড় সম্মেলন আয়োজন করতে যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য মানবিক আর্থিক সহায়তার প্রসঙ্গ উল্লেখ করে শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অনেক কমে গেছে। জাতিসংঘ মহাসচিবের সফর মানবিক সহায়তা সংগ্রহের ব্যাপারে ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি। যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে এবং এই ডিক্লাইনটা কিভাবে অ্যারেস্ট করা যায় এবং ওনার আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। তাদের নিউট্রিশনাল নিডটা খুব ইম্পর্টেন্ট এবং এই আমরা চাই যে তারা যাদের জন্য নিউট্রিশনাল নিডটার জন্য কম্প্রোমাইজ না হয় কোনোভাবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে জানিয়েছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা একথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক ইউনূস রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে কাজ করার জন্য ও এই মামলায় সফল হওয়ার জন্য আফ্রিকান দেশটির অবিরাম প্রতিশ্রুতি ও অব্যাহত প্রচেষ্টার জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানান। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় শেখ হাসিনা ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 11 বছর আগে শাপলা চত্বরে মৃতের সংখ্যা কত তা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর জানা যাবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। প্রায় 11 বছর আগে 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের জনসমাবেশ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের। দিন গড়িয়ে রাত নামতেই বেলায় দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশ ও হেফাজত ইসলামের কর্মীরা। মহাসমাবেশ পণ্ড করতে নেতাকর্মীদের উপর চড়াও হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা চত্বরের ঘটনায় অভিযোগ দায়ের করে হেফাজত ইসলাম। শুনানি শেষে শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এই 9 জনের মধ্যে 4 জন বিভিন্ন মামলায় জেল হাজতে থাকায় তাদেরকে এই মামলায় সোনারেস্টের আবেদন করেছি। উভয় আবেদন অনারেবল ট্রাইব্যুনাল মঞ্জুর করে যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন। ইসলাম বিদ্বেষী মনোভাবের কারণে হাসিনা সরকার শাপলা চত্বরে এই ঘটনা ঘটিয়েছে বলে সাংবাদিকদের বলেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব। ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী সহ যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। শাপলা চত্বরের ঘটনায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের সরাসরি যুক্ত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। শাপলা চত্বরের গণহত্যার পটভূমি তৈরি করেছিল গণজাগরণ মঞ্চ এবং শুধু তাই নয়, এই গণজাগরণ মঞ্চ বাংলাদেশের সংখ্যাগুরু যে মুসলিম সম্প্রদায় তাদের কৃষ্টি কালচার সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং হেফাজতের কর্মীদেরকে হত্যাকাণ্ডের সময় গণজাগরণ মঞ্চের কর্মীরা নেতাকর্মীরা সশরীরে অংশগ্রহণ করেছে। আগামী 12 মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কতজন আসলে নিহত হয়েছিলেন
সেই বিষয়টা আমাদের তদন্ত সংস্থা বের করবেন। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সংখ্যা আমাদের পানির সংকটে হাহাকার রাজধানী মিরপুরের বিস্তীর্ণ এলাকা। ৮-১০ দিন ধরে পানি নেই হরিরামপুর, কোটবাড়ি, বাগবাড়ি, বড়বাজার, দারুস সালাম সহ কয়েকটি এলাকায়। রমজানের সারা রাত জেগে থেকেও মিলছে না ওয়াসার পানি। এসব এলাকার মানুষ সাংসারিক কাজ সারছেন তুরাগের নোংরা পানিতে। পানি সংকটের কথা স্বীকার করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। সুরাইয়া মনির রিপোর্ট। সেদিন আমি ৪৩,০০০ টাকা পানির বিল দিয়ে আসছি, আর বলে আসছি পানি তো পাই না, আপনার বিলটা নিবার লাগছেন যে। আবার লাইনও কাটতে আসে, সবচেয়ে বড় লাইন কাটতে আসে ২০০০ টাকা দেন, লাইন থুয়ে যাবো। দিনের পর দিন পানি না পেয়ে এমনই অভিযোগ জানান বাগবাড়ির এলাকার নুসরাত। ওয়াসার পানি গভীর রাতে যদিও আসে, তাও ময়লা ও দুর্গন্ধযুক্ত। পানিতে আয়রন হয়, অনেক সময় ব্লিচিং বেশি আসে, ফেনা ফেনা বাইর হয়, যার কারণে পানি অনেক সময় খাওয়াও যায় না। পানি থাকো না, একটু আইসে কতক্ষণ এ আবার পানিটা আবার যাইব গা, এত কষ্ট করে মানুষের থাকা পারে। মহিলারা 3টা বাজে ওইটা পানি হিসাবে মাজার সমস্যা, পানিতে ফেনা উঠে, পানিতে ময়লা ধরে। রমজানের দিনে মানুষের যদি আপনার পানিটা না পায়, তাহলে সেই জায়গায় আপনার মানুষ ইফতারি এবং তাদের খাবার দাবার পাকাইতে খুব সমস্যা হয়। রমজান মাসে পানির জন্য এমন হাহাকারে নাভিশ্বাস স্থানীয়দের। হরিরামপুর, কোটবাড়ি, বড়বাজার ও দারুসালাম সহ কয়েকটি এলাকায় পানি নেই দীর্ঘদিন। ফলে পাশে তুরাগ নদের নোংরা পানি দিয়ে দৈনন্দিন কাজ সারেন অধিকাংশ মানুষ। দিনের বেলা কোনো পানি আমরা পাই না, কোনো মহিলা গোসলও দিতে পারে না, নামাজ রোজা নামাজ করতে পারে না। সরকার টেস্ট দিই, ব্যাট দিই, সব কিছু আমার কাছ থেকে নেই, কিন্তু অথচ আমরা শান্তিমতো একটু আবাদত বন্দি করবো, তা আমরা পাইতেছি না। আয়রনের লাগে পানি খাওয়া যায় না, আর পানি তো থাকে না। যে নদীর থেকে পানি আইনে মনে করেন যে এই ধোয়া পাকলি করা, পাক করা ইয়ে লাগে, তারপর করা লাগে। খোঁড়া চুক্তি তুলে ধরে স্থানীয় পানির পাম্পের দায়িত্বরত বলেন, সমস্যা কবে কাটবে তা তার জানা নেই। যেখানে মানুষ পানি 1 বালতি ব্যবহার করে, সেখানে 3 বালতি ব্যবহার করছে গরমের কারণে, যার কারণে পানি প্রেশারটা কম মনে হচ্ছে। আসলে কিন্তু পানি কিন্তু ঠিক করতেছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় রাজধানীতে কোথাও কোথাও পানির সংকট আছে স্বীকার করে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে, এটি এলাকাভিত্তিক সাময়িক সমস্যা। নিয়মিত বিল পরিশোধের পরও কেন পানি সরবরাহ নিশ্চিত করতে পারছে না ওয়াসা, সেটি জানতে চান রাজধানীর মানুষ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। আশ্রয় দেয়া নবদম্পতির হাতেই খুন হয়েছেন হাবিবুল্লাহর সাবেক উপাধ্যক্ষ সাইফুর রহমান ভূঁইয়া। আশ্রিত তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে তার স্বামী নাজিম বটি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম। জড়িত ওই দম্পতিকে মঙ্গলবার ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে 2টি মুঠোফোন ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়। তাকে শ্লীলতাহানি করত, তাদের যৌন লালসা তার পূরণ করার জন্য নানাভাবে তাকে যৌন নির্যাতন করত। সে যখন ছাড় ছিল না, তখন তাকে করলো, সে রুম থেকে গিয়ে রান্নাঘর থেকে একটা বটি নিয়ে আসলো। বটি নিয়ে এসে তখনও নাজেম বা রূপার বক্তব্য মতে যে তার শরীরের উপরেই হচ্ছে আপনার সাইফুর রহমান ভূঁইয়া, তখন তাকে কোপানো শুরু করে এই বটি দিয়ে। মাথার এই খুলিতে অনেকগুলো কোপ রয়েছে। ঈদকে ঘিরে নরসিংদীর বাবুরহাটে ব্যস্ততা বেড়েছে। সকাল থেকে পাইকারি এ বাজারে চলে দরদাম, যাচাই বাছাই ও ক্রয় বিক্রয়। কাপড় কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীদের আনাগোনা বেড়েছে। মাহবুবুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নরসিংদীর বাবুরহাট একটি ঐতিহ্যবাহী হাট। 3 পিস, শার্ট, প্যান্ট, শাড়ি, লুঙ্গি সহ দেশে তৈরি সব ধরনের কাপড় পাওয়া যায় এ বাজারে। বৃহস্পতি, শুক্র ও শনিবার বসে এ বাজার। এখানে দোকান আছে 10,000। ঈদ উপলক্ষে এ দোকানগুলোতে নিত্য নতুন ডিজাইনের কাপড়ের পসরা সাজিয়ে বসে ব্যবসায়ীরা। এবং আমাদের তো নতুন মডেল, নতুন নতুন ডিজাইনের যেই কোয়ালিটিগুলো আসছে, সবগুলা তারা এখন আইসা দেখা সবাই নিতেছে। আমরা এই টাইমে মনে করেন গত বছর দিয়া কুলাইতে পারছি না, এই বছর অনেক খারাপ। ক্রেতা যারা কিনবো এদের কাছে টাকা পয়সা সেরকম নাই, দেশের অর্থনৈতিক অবস্থাও ভালো না। আমাদের দোকানে সপ্তাহে 10-12 লাখ টাকা আমদানিও হয়। বেচে কিনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। গত সপ্তাহে, এই সপ্তাহে একটু দম যাইতেছে। গত বছরের তুলনায় এবছর কাপড়ের দাম না বাড়ায় পাইকাররা কাপড় কিনছেন লাভের আশায়। এখনো পুরোপুরি না জমলেও দিন দিন বৃদ্ধি পাচ্ছে বেচা কেনা। কাপড়ের কোয়ালিটি ভালো আছে,
কাপড়ের দাম সাশ্রয় আছে, যে এবার লাভবান হতে পারবো ব্যবসা করে। এদিকে মৌসুমী কর্মী হিসেবে কর্মসংস্থান তৈরি হয়েছে 20,000-এরও বেশি মানুষের, যাদের দৈনিক মজুরি 500 থেকে 2,000 টাকা পর্যন্ত। মোটামুটি এনের যে ইনকামটা বা পার্সেন্টেজটা পাই এটা দিয়ে আল্লাহর মতে হ্যাঁ আমাদের সংসার মোটামুটি ভালোই চলে। এবার রমজান মাসে ঈদকে সামনে রেখে বেচাকেনা বৃদ্ধি পেয়ে প্রায় 6,000 কোটি টাকার লেনদেন হবে বলে জানান বণিক সমিতি। বেচাকেনা রমজান 1 মাস আগে রমজান পর্যন্ত বেচাকেনা ভালো, সারা দেশ থেকে পাইকার আসে, খুচরা পাইকার আসে। রমজান মাস হলে 5,000 6,000 কোটি টাকা মতন বেচাকেনা। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ বিষয়ে আরো জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, ঈদকে ঘিরে কেমন দেখছেন বিক্রেতাদের ব্যস্ততা, আমাদের জানান। আমি এখন দাঁড়িয়েছি এই হাটটি দেশের সর্ববৃহৎ হাট বলে থাকে। আপনার এইখানে এই হাটে স্থানীয় জমিদার ছিল বাবু, এই বাবুর নামে এই হাটটি নামকরণ করা হয়েছে। দীর্ঘ 50 বছর আগে থেকেই বাবুর হাটের ব্যবসা শুরু হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি দেশের সারা দেশের নয়, এশিয়ার মধ্যে বৃহৎ হাট এটি। এই হাটে 3 পিস, শাড়ি, লুঙ্গি সহ সকল জাতের কাপড় কম দামে পাইকারি বিক্রি হয়। এই কারণে এই হাটের কদর কাপড় ব্যবসায়ীদের কাছে বেশি। এখানে আমি দেখা যাচ্ছে যে ঈদ ছাড়া প্রতিদিন কাপড়ের বাজারে ব্যস্ততা থাকে। তবে নতুন ঈদকে ঘিরে ব্যস্ততার মধ্যে নতুন করে যুগ হয়েছে। এই বাজারে 5,000 ঘর আছে, এর মধ্যে 10,000 দোকান আছে। এই দোকানগুলোতে ঈদকে সামনে রেখে নিত্য নতুন ডিজাইনের প্রসাধনী সাজিয়ে বসে আছে ব্যবসায়ীরা। আমি এইখানে ব্যবসা ও পাইকারের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে গত বছর থেকে এই বছর কাপড়ের দাম কম না বাড়ায় এইখানে পাইকাররা আসতে শুরু করেছে। এই বাজার সপ্তাহে 3 দিন বসে, শনিবার, শুক্রবার। মাহবুব, আপনাকে ধন্যবাদ। সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছি যখন আরো। পাকিস্তানের বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর দখল থেকে জিম্মি যাত্রী সহ ট্রেন উদ্ধার, সংঘর্ষে 33 হামলাকারী সবাই নিহত, অভিযান সমাপ্ত। এবং টেস্ট টি20-র পর এবার ওয়ানডে থেকেও মাহমুদুল্লাহর অবসর, নিজের ফেসবুক পোস্টে ঘোষণা। আবার আমন্ত্রণ মোহনার সংবাদে, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। দেশের সবচেয়ে বেশি তুলা উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের উচ্চ ফলনশীল তুলা চাষে আগ্রহী হচ্ছেন এখানকার কৃষকগণ। এ জেলার তুলার আঁশের গুণগত মান আরে অনেক ভালো। তুলা চাষ বাড়ানোর জন্য সব ধরনের সহযোগিতার পাশাপাশি কৃষি মন্ত্রণালয় চাষিদের প্রণোদনা দিচ্ছে। মঞ্জুরুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কুষ্টিয়া জেলায় এবছর 2,380 হেক্টর জমিতে বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের তুলা চাষ হয়েছে। ভালো মানের তুলা উৎপাদনের লক্ষ্য এই মৌসুমে 1,220 জন চাষিকে প্রণোদনার আওতায় এনেছে কৃষি মন্ত্রণালয়। তুলা চাষের শুরুতেই অতিরিক্ত বৃষ্টির কারণে এবছর বিঘা প্রতি 8 থেকে 10 মণ তুলা উৎপাদন হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক কম। বাজার দর 4,000 টাকা মণ হলেও লোকসান গুনতে হবে কৃষকদের। বৃষ্টির কারণে তুলা আমার সব পয়সা গেছে, 7-8 মণ তুলা হয়েছে। অন্যান্য বছরের চাই এবছরে
তুলার ফলনটা অনেক কম। তৈরি আবহাওয়ার কারণে তুলার তেমন একটা ভালো প্রোডাকশন এবারও হয়নি। কটন জিনিং অ্যাসোসিয়েশন সারা বাংলাদেশ থেকে আঁশ তুলা ক্রয় করে থাকে, তবে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের তুলার আঁশ সর্বোত্তম। আমরা আন্তর্জাতিক বাজারের সাথেই মিল রেখে প্রতি বছর সামঞ্জস্যতা রেখেই এবছরও কৃষকদের জন্য 4,000 টাকা মন নির্ধারণ করছি। প্রশিক্ষণের পাশাপাশি বীজ নির্ধারণ, বীজতলা রোগমুক্ত রাখতে সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রাখেন বলে জানান এই কর্মকর্তা। আমরা গতবার যে তুলা চাষ করছিলাম তার থেকে 1.5 থেকে 2 গুণ আমরা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি এবং সরকারের আরও প্রণোদনা বৃদ্ধি পেয়েছে। আশা করি তুলা চাষ বাড়বে এবং চাষি উৎসাহ উদ্দীপনার সাথে আরও তুলা চাষের বিষয়ে আগ্রহ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি। এই বছর জেলায় 2,380 হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়ায় সঠিক বীজ নির্ধারণে লাভবান হবেন কৃষকরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের হাতে জিম্মি সকল ব্যক্তিদের উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। উদ্ধার অভিযানে 33 হামলাকারী সবাই নিহত হয়েছে বলে জানিয়েছেন আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এর আগে হামলাকারীরা 21 যাত্রীকে হত্যা করে। এছাড়া অভিযানে নিরাপত্তা বাহিনীর 4 সদস্য নিহত হয়েছে বলেও জানান তিনি। আইএসপিআর পরিচালক আরও বলেন, এই অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর ও এসএসজি সদস্যরা অংশ নেন এবং জিম্মিদের উদ্ধার করেন। খেলার খবর। ক্রিকেট। টেস্ট, টি20-র পর এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় জানান তিনি। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় মাহমুদুল্লাহ। রাজা আলাউদ্দিনের ডেস্ক রিপোর্ট। টেস্ট, টি20-র পর এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। 39 বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে এই ঘোষণা দেন তিনি। বিদায় বার্তায় তিনি লিখেছেন, সবকিছুই নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে এগিয়ে যেতে হয়। মাহমুদুল্লাহ 2021 সালে জুলাইয়ে জিম্বাবুয়ের সফরের মাঝে টেস্ট থেকে অবসর ঘোষণা দেন। গেল বছরের সেপ্টেম্বরে বিদায় জানান আন্তর্জাতিক টি20 থেকে। বাকি ছিল শুধু ওয়ানডে, সেটি থেকে অবসরে ঘোষণা দিলেন। সব মিলিয়ে মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো। 50 টেস্ট ও 239 ওয়ানডে ও 141টি টি20 সহ মোট 430টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও একটু যেন অতৃপ্তি নিয়েই অবসর ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ। 3 ফরম্যাটে তার রানের সংখ্যা যথারীতি 2914, 5689 ও 2444 রান। 3 ফরম্যাটে তার সেঞ্চুরির সংখ্যা 9টি, হাফ সেঞ্চুরি রয়েছে 56টি। 2007 সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক ঘটে ওয়ানডে ফরম্যাটে। সর্বশেষ ম্যাচটি খেলেন চলতি বছরের 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। একই বছরে 1 সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে অভিষেক হয় টি20 ফরম্যাটে। সর্বশেষ ম্যাচ খেলেন ভারতের বিপক্ষে হায়দ্রাবাদে 2024 সালের অক্টোবরে। ক্রিকেটের বুনিয়াদী ফরম্যাটে টেস্টে অভিষেক ঘটে 2009 সালের 9 জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে 2021 সালে 7 জুলাই শেষ ম্যাচ খেলেন তিনি। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে অবসরের ঘোষণা দিলেন জাতীয় দলের 2 ক্রিকেটার। গেল বুধবারে ওয়ানডে থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। রাজু আলাউদ্দিন, স্পোর্টস ডেস্ক, মোহনা সংবাদ। শেষ করব মোহনার সংবাদ যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা প্রত্যাবর্তনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে জানালেন প্রেস সচিব। মিয়ানমারের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন চাই গাম্বিয়া। পানি সংকটে রাজধানী মিরপুরে হাহাকার, 10 দিন ধরে পানি নেই কয়েকটি এলাকায়, দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। উপাধ্যক্ষ সাইফুর হত্যায় নবদম্পতি গ্রেফতার, আশ্রিতা তরুণীকে ধর্ষণের চেষ্টা করলে কুপিয়ে জখম করা হয়, পুলিশের কাছে স্বীকারোক্তি। এবং ঈদগাহ নরসিংদীর বাবুরহাটে বেড়েছে ব্যস্ততা, বিভিন্ন এলাকা থেকে কাপড় কিনতে আসছেন পাইকাররা, দিনরাত চলে কেনা বেচা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন দুপুর 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।